আচ্ছা, মানুষের মনের একদম ভেতরের লুকানো আবেগগুলো নিয়ে কেউ যদি জাদুকরের মতো খেলতে পারে, তবে তিনি কে হতে পারেন? ঠিক ধরেছেন, অনিতা দেশাই। আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রখ্যাত লেখিকাকে নিয়েই কথা বলবো। মানব সম্পর্কের গভীর এবং যন্ত্রণাদায়ক দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে তার যে অসামান্য ক্ষমতা রয়েছে তা সত্যিই অভাবনীয়। তাকে কেন সূক্ষ্মতার জাদুকর বা মাস্টার অফ নুয়ান্স বলা হয় তা তার কাজগুলো পড়লেই খুব সহজে বোঝা যায়। মানুষের মনের ভেতরের জটিল আবেগগুলোকে তিনি যেভাবে শব্দের তুলিতে আঁকেন তা আমাদের চিন্তার জগৎকে রীতিমতো নাড়িয়ে দেয়। আজ কোনো নির্দিষ্ট সূচি বা এজেন্ডা দেখার বদলে চলুন একটু অন্যভাবে ভাবি। ধরুন, আপনার শৈশবের এমন কোনো স্মৃতির কথা কি মনে পড়ে যা হঠাৎ করেই আপনাকে বাস্তবের কঠিন রূপটা চিনিয়ে দিয়েছিল? একটু ভাবুন তো। কারণ আমাদের প্রথম গল্পটার একদম কেন্দ্রেই রয়েছে ঠিক এই প্রশ্নটাই। শৈশবের সরলতা কিভাবে হঠাৎ করে বাস্তবতার কঠিন দেওয়ালের সাথে ধাক্কা খায় তা বোঝাটা আমাদের আজকের আলোচনার জন্য খুব জরুরি। পর্ব ১, লুকোচুরি খেলা। অনিতা দেশাইয়ের খুব বিখ্যাত একটা ছোট গল্প আছে, গেমস অ্যাট টুয়াইলাইট। এখানে বাচ্চাদের খুব সাধারণ একটা লুকোচুরি খেলা কিভাবে আমাদের পুরো জীবনেরই একটা মাইক্রোকজম বা ক্ষুদ্র প্রতিছবি হয়ে ওঠে, সেটাই আমরা দেখব। খেলাটা আর শুধুই খেলা থাকে না, এটি হয়ে ওঠে জীবনের জয় পরাজয় আর টিকে থাকার লড়াইয়ের এক অদ্ভুত প্রতীক। গল্পটা শুরু হচ্ছে ভারতের এমন একটা দিনে যেদিন প্রচণ্ড গরম। এই হাঁসফাঁস করা গরমটাকে লেখিকা খুব চমৎকারভাবে ব্যবহার করেছেন বাচ্চাদের বন্দি দশার একটা রূপক হিসেবে। বাচ্চারা তো বাইরে খেলার জন্য একেবারে মরিয়া, আর যখনই তারা বাইরে আসার সুযোগ পেল, ঠিক যেন খাঁচা থেকে মুক্ত হওয়া কোনো বন্য প্রাণীর মতো বন্য শক্তিতে ফেটে পড়ল তারা। চারপাশে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তির এই উল্লাস খুব দ্রুতই এক গভীর মনস্তাত্ত্বিক রূপ নেয়। আর ঠিক এখানেই আমাদের গল্পের তরুণ মূল চরিত্র রবির ইমোশনাল জার্নিটা শুরু হয়। অসহ্য গরমে বন্দি দশা থেকে মুক্তির পর রঘুর মতো বড় আর শক্তিশালী একটা ছেলের হাত থেকে বাঁচতে রবি লুকিয়ে পড়ে এক অন্ধকার ভয়ঙ্কর গুদাম ঘরে। ব্যাপারটা খেয়াল করুন, প্রথমে যে অন্ধকারটা ছিল ভয়ের, একটু পরেই সেটা তার কাছে হয়ে ওঠে এক অদ্ভুত ক্ষমতার জায়গা। সে ভাবতে শুরু করে এই অন্ধকারে লুকিয়ে থেকেই সে সবাইকে হারিয়ে দেবে আর গোধূলি লগ্নে চূড়ান্ত বিজয়ী হিসেবে সবার সামনে আসবে। পর্ব ২, কল্পনা বনাম বাস্তবতা। কিন্তু ওই গুদামঘরের ভেতর যা ঘটছে তা আসলে একটা চরম যন্ত্রণাদায়ক মানসিক পরিবর্তনের স্টেজ তৈরি করছে। আমরা যা ভাবি আর বাস্তবে যা ঘটে তার মধ্যকার পার্থক্য যে কতটা বিশাল হতে পারে, গল্পটি আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করি চলুন। রবির মনের ভেতর তখন এক বিশাল ফ্যান্টাসি চলছে, আমি চ্যাম্পিয়ন হব। কিন্তু গোধূলির সময় যখন সে গুদামঘর থেকে বীরের বেশে বেরিয়ে এলো, তখন বাইরের রূঢ় বাস্তবতাটা কি ছিল জানেন? সবাই তার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। ভাবা যায়, কল্পনার বাস্তবতার এই যে আকাশ-পাতাল তফাত, এই মানসিক ধাক্কাটা আসলেই প্রচণ্ড। পর্ব ৩, গুরুত্বহীনতার যন্ত্রণা। ততক্ষণে অন্য বাচ্চারা কিন্তু তাদের পুরনো খেলা শেষ করে সম্পূর্ণ নতুন একটা খেলায় মেতে উঠেছে। আর বেচারা রবি, সে পেল প্রাপ্তবয়স্কদের জগতের এক চরম রূঢ় শিক্ষা। আমরা যখন বুঝতে পারি যে আমাদের থাকা বা না থাকায় অন্যদের জীবনে কোনো প্রভাবই পড়ছে না, সেই উপলব্ধিটা বুকের ভেতর এক গভীর শূন্যতার জন্ম দেয়। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? রবির আসল কষ্ট কিন্তু খেলায় হেরে যাওয়া নয়, তার সবচেয়ে বড় যন্ত্রণা হল এই ইগনোমিনি বা নিজের গুরুত্বহীনতার অনুভূতি। সহজ কথায়, নিজেকে সম্পূর্ণ গুরুত্বহীন আর সবার কাছে ভুলে যাওয়া একটা মানুষ মনে করার যে তীব্র অপমান, সেটাই। যখন সে বুঝল যে ওই দলে তার আসলে কোনো দাম নেই, ঠিক তখনই তার শৈশবের সারল্যটা যেন মরে গেল। এটি এমন এক অপমান যা বাইরের কেউ দেয় না, বরং নিজের অস্তিত্বের সংকট থেকে তৈরি হয়। আর সত্যি বলতে কি, গুরুত্বহীন হওয়ার এই ভয়টা কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য আটকে নেই। আজকের দিনেও দেখুন না, আমরা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের মাধ্যমে একটু স্বীকৃতি খুঁজি, তাই না? আর সেটা না পেলে নিজেকে কেমন যেন অদৃশ্য মনে হয়। আধুনিক সময়ের এই অস্তিত্বের সংকটের সাথে রবির সেই যন্ত্রণার কিন্তু দারুণ মিল। পর্ব ৪, সম্পর্কের জাল। শৈশবেরই সার্বজনীন যন্ত্রণা থেকে বেরিয়ে এবার চলুন একটু বড় পরিসরে দেখি। অনিতা দেশাইয়ের এই অসাধারণ সাইকোলজিক্যাল অ্যানালিসিসগুলো বড়দের জীবনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, এবার আমরা সেটা একটু এক্সপ্লোর করব। যেমন ধরুন, ডক্টর জি নির্মলার এই চমৎকার গবেষণাপত্রটার কথাই বলি।
তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে দেশাইয়ের অন্যান্য গল্পগুলোতে চরিত্রগুলো সবসময় একে অপরের সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা সংগ্রাম চালিয়ে যায়, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো তারা শেষ পর্যন্ত এমন সব সম্পর্ক খুঁজে পায় যার পরতে পরতে লুকিয়ে থাকে ব্যথা আর যন্ত্রণা। সম্পর্ক মানেই যে শুধু সুখের ছবি, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। দেশাইয়ের গল্পগুলোতে সম্পর্কের ডাইনামিক্সগুলো কত রকমের হতে পারে তা এখানে দেখলেই বুঝতে পারবেন। একদিকে দি অ্যাকম্পানিস্টে একজন উস্তাদ আর তার অল্প বয়সী তানপুরা বাদকের মধ্যকার গভীর, প্রায় আধ্যাত্মিক গুরু শিষ্যের বন্ধন। আবার সার্ফেস টেক্সচার্সে দেখুন বাইরের জিনিসপত্রের টেক্সচারের প্রতি স্বামীর অদ্ভুত এক অবসেশনের কারণে কিভাবে একটা বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরছে। আবার আ ডিভোটেড সানে বাবা ছেলের এক অদ্ভুত যত্ন আর স্বৈরাচারী সম্পর্কের চিত্র। সম্পর্কগুলো কতটা বিচিত্র আর ভঙ্গুর হতে পারে, তাই না? পর্ব ৫, ভালোবাসা, কর্তব্য এবং যন্ত্রণা। চলুন আর একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ভালোবাসা আর কর্তব্যের মতো সুন্দর অনুভূতিগুলো খুব দ্রুত চরম যন্ত্রণায় রূপ নিতে পারে। মাঝে মাঝে আমরা যা ভালোবেসে করি অন্যের কাছে তাই বেদনার কারণ হয়ে দাঁড়ায়। আর ডিভোটেড সান গল্পের কথাটাই ধরুন। এখানে রাকেশ নামের এক ডাক্তার ছেলে নিখাদ ভালোবাসার জায়গা থেকেই তার অসুস্থ বাবার খাবারের উপর কঠোর নিয়ন্ত্রণ আনে। কিন্তু বাবার দিক থেকে ভাবলে তার কাছে ছেলের এই কড়া রুটিনটাকে মনে হয় একেবারে স্বৈরাচারী। ছেলের কাছে যেটা ভালোবাসা, বাবার কাছে সেটাই হয়ে দাঁড়ায় জীবনের সাধারণ আনন্দগুলো কেড়ে নেবার এক নিষ্ঠুর প্রক্রিয়া। ঠিক একই রকম আরেকটা দৃশ্য আমরা দেখি পিজিয়ন্স এ ডেব্রেক গল্পে। গ্রীষ্মের এক দমবন্ধ করা রাত, বিদ্যুৎ নেই, এর মধ্যে হাঁপানিতে ভোগা শ্বাসকষ্টে জর্জরিত স্বামীর নিরলস যত্ন নিয়ে যাচ্ছে বয়স্ক স্ত্রী অতিমা। অন্ধকারে ইনহেলার আর কর্টিসন খুঁজতে খুঁজতে সে এক প্রকার ক্লান্ত। এই ঘটনা যা খুব সুন্দরভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা সম্পর্ক একই সাথে কতটা মমতাময় আবার কতটা ভীষণ ক্লান্তিকর হতে পারে। তবে হ্যাঁ, সবকিছুই কিন্তু শুধু যন্ত্রমা আর ক্লান্তির নয়। দৈনন্দিন জীবনের ওই ছোটখাটো ঝগড়াঝাঁটি বা মান অভিমানের মাঝেই যেমনটা মিস্টার বোস আর তার স্ত্রীর ভাজাপুরি নিয়ে মান অভিমানের দৃশ্যে দেখা যায়, দেশাই কিন্তু অত্যন্ত গভীর আর অতীন্দ্র কিছু মুহূর্ত আমাদের উপহার দিয়েছেন যা আমাদের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। এর একটা দারুণ উদাহরণ হল স্টাডিজ ইন দ্য পার্ক। পরিবারের চাপে বিপর্যস্ত এক ছাত্র পার্কে পড়তে গিয়ে এমন একটা দৃশ্য দেখে যা তাকে স্তব্ধ করে দেয়। এক বোরখা পরা মুমূর্ষু নারী আর এক বৃদ্ধের মধ্যে নীরব কিন্তু ভীষণ গভীর এক ভালোবাসার আদান প্রদান। এই দৃশ্যটা ছিল এতটাই কোমল এবং তীব্র যাকে ঠিক পার্থিব বলা যায় না, মনে হয় যেন এক স্বর্গীয় উন্মাদনা, যা তাকে মানবীয় ভক্তির আসল রূপটার সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? গুদামঘরে ভুলে যাওয়া সেই ছোট্ট ছেলেটা থেকে শুরু করে বড়দের জীবনের ভালোবাসা আর কর্তব্যের জটিলতা পর্যন্ত অনিতা দেশাই আমাদেরকে একটা ভীষণ অস্বস্তিকর ভাবনার সামনে দাঁড় করিয়ে দেন। শৈশব থেকে বড় হওয়ার এই যে লম্বা পথ চলা, সেখানে আমাদের কত বড় বড় চেষ্টাই না অন্যদের চোখের আড়ালে একদম হারিয়ে যায়, তাই না? আমরা কি সত্যি কখনো নিজের ওই গুরুত্বহীন হওয়ার যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাই? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ আপনাদেরই রইল।